আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে সমাস। সমাস কাকে বলে, কত প্রকার, কি কি এবং কয় ভাগে বিভক্ত করা হয়েছে বাংলা ব্যাকরণ অনুসারে তা। সমাস হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। মানে হচ্ছে একটি শব্দের বাক্যের মধ্যে কোনো একটি শব্দ, যেমন ছেলে, মেয়ে, এটি একটি শব্দের সাথে আরেকটি শব্দর যে পরস্পর সম্পর্ক, একাধিক পদের যে পরস্পর সম্পর্ক রয়েছে সেটিই হলো সমাস। একটি শব্দে পরিণত হয়েছে, ছেলে মেয়েটি একটি শব্দে পরিণত হয়েছে, এটি হচ্ছে সমাস। সমাস তাহলে কাকে বলে আমরা জানলাম, সেটি হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস, যেটি হলো সমাস। সমাস এর বিশেষ কিছু পরিধি রয়েছে, সেগুলো হচ্ছে সমাস শব্দটি পারিবারিক শব্দ, সমাস হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, সমাসের রীতি সংস্কৃত থেকে এসেছে। সমাস যেটি উচ্চারিত হয় সম প্লাস অস প্লাস হচ্ছে ওয়া। সমাস শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। সমাস ব্যাকরণ তত্ত্ব আলোচিত হয় সমাস শব্দটির কৃৎপ্রত্যয়। সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, যেটি হচ্ছে মিলন, সংক্ষেপ, সংগ্রহ, একপদীকরণ, একাধিক এবং হচ্ছে পদের একপদীকরণ, যেটি হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ যেগুলো হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, তবে মনে রাখতে হবে সন্ধি হলো ধ্বনির মিলন, সন্ধিটি হলো একটি ধ্বনির মিলন, কিন্তু সমাস হচ্ছে একটি পদের সাথে আরেকটি পদের মিলন। সমাস শব্দের যেহেতু মিলন, তাই এর বিপরীত বিচ্ছেদ, বিগ্রহ। একইভাবে আমরা আগেই পড়েছি, সন্ধি শব্দের অর্থ যেহেতু মিলন, তাই বিপরীত বিচ্ছেদ বা বিগ্রহ হবে। আমি যে জিনিসটি বলেছি সমাস কাকে বলে, এখানে কিছু একটি বিশেষভাবে লেখা আছে, কিন্তু সমাস হচ্ছে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। দেশের সেবা, যেগুলো হচ্ছে দেশ সেবা, বই পুস্তক বাক্যের শব্দে ব্যবহৃত সংক্ষেপ করার উদ্দেশ্য ও সমাসের সৃষ্টি। মানে বাক্যে ব্যবহৃত প্রতিটি জিনিস, যেমন হচ্ছে দেশের সেবা, এটি সংক্ষেপে ব্যবহার করাটি হচ্ছে সমাস সৃষ্টি। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, একটি শব্দের পর আরেকটি নতুন শব্দ গঠিত হয়। সমাসের উদ্দেশ্য হচ্ছে বাক্যের পদ শব্দের ব্যবহার সংক্ষেপ। তারপর হচ্ছে সমাসের বৈশিষ্ট্য। সমাসের পদের সঙ্গে পদের মিলন, একটি পদের সাথে আরেকটি পদের মিলন, এবং হচ্ছে সমাস দ্বারা দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি করে। মানে একটি পদের সাথে আরেকটি পদ সমন্বয়ে যুক্ত হয়ে অন্য অর্থবোধক পদ সৃষ্টি করে। সমাসের 5টি অংশকে একত্রে বলা হয় প্রতীতি। 1 নম্বর হচ্ছে সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ শব্দ বা পদ বিশিষ্ট। যেমন হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এখানে সেই পদটি ব্যবহৃত হচ্ছে, সমাস ব্যবহৃত হয়, এখানে হয়েছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন যা হচ্ছে সিংহাসন। সিংহ পূর্বপদ, আসন পরপদ। আসনটি হলো পূর্বপদ এবং পরপদ। তারপর হচ্ছে এর উত্তরণ বা অর্থপদ। সিংহ চিহ্নিত ও আসন প্রতিটি আলাদাভাবে সমস্যমান পদ। যে পদ নিয়ে সমাস হয় সেগুলো হচ্ছে সমস্যমান পদ। তারপর হচ্ছে পরপদ বা পূর্বপদ। সাম্যমান পদের প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ এবং সাম্যমান অংশের প্রথম পদের নাম হচ্ছে পূর্বপদ, এবং যেটি সাম্যমান অবস্থার শেষের অংশটির নাম হচ্ছে পরপদ।
কোনো প্রশ্নে যদি আসে ব্যাস বাক্য থেকে ব্যাস বাক্যকে একত্রিত করো, তাহলে ব্যাস বাক্যটি কি? যে সব পদ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয়, যে সব পদ দিয়ে সমস্ত পদকে একটি পদকে ব্যাখ্যা করা হয়, সেটাই হচ্ছে ব্যাস বাক্য। আলাদা আলাদা পদগুলো বিনিময়ে বিভিন্ন মাধ্যম একত্রিত করে বা সংক্ষেপে নতুন একটি পদ তৈরি করে। সব বইয়ে সেভাবে সূত্র প্রয়োগ করা হয়। যেমন হচ্ছে সিংহ চিহ্নিত আসন, যেহেতু পরবর্তীতে ব্যবহৃত হচ্ছে সিংহাসন। এবং পরীক্ষায় আসে কোনো একটি উল্টা করে আসে, যেমন পরীক্ষায় আসে এই জিনিসটি আসে, আমাদেরকে এভাবে লিখতে হয়। তখন আমরা ব্যাস বাক্য বোঝার চেষ্টা করি। তখন আমরা অনেকেই পারি না, কারণ আমরা ব্যাস বাক্যর ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। ব্যাস বাক্য থাকে না আর আমরা ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করে থাকি। আচ্ছা, যদি এমন হয় সমস্ত পদ দেখে আমরা শিখে নিলাম যে সমাস পদ শব্দ নিয়ে গঠন সমাস পরীক্ষায় যেভাবে আসে বা যেভাবে আসবে, যেভাবে আমাদের পড়া উচিত এই অভিযাত্রী বইয়ে সেভাবে উপস্থাপন করা রয়েছে। যে কোনো পদ যেটি হচ্ছে পুরাতন ব্যাকরণ অনুসারে সাধারণত সমাসকে প্রায় ৬টি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু নতুন ব্যাকরণ অনুসারে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। বিপরীত দ্বন্দ্ব, যেটি হচ্ছে উভয়। দ্বন্দ্ব অর্থের অর্থ হচ্ছে মিলন বা ঝগড়া। দ্বন্দ্ব করতে অত্যন্ত ২ জন লোক লাগে, কিংবা মিলন করতেও ২ জন লাগে, অর্থাৎ উভয় পদ করতে ২ জন লাগে। অর্থাৎ দ্বন্দ্বতে পরপদ এবং পূর্বপদ দুটোরই সংমিশ্রণ থাকবে বা দুটোরই মিলন বুঝাবে। দ্বিগু অর্থে হচ্ছে দ্বি বা দ্বিতীয়। সর্বপ্রথমেই এটি দ্বি মানে পরপদ, কিন্তু দ্বিগু সমাসের পরপদে ব্যবহৃত হয়েছে জব করতে গিয়ে পরের কর্ম করি, তাই কর্ম সমাসের পরপদ। তৎপুরুষ, তৎ অর্থ হচ্ছে তার, পুরুষ অর্থ হচ্ছে পুরুষ মানে হচ্ছে পরপুরুষ। তৎপুরুষ মানেই হল পরপুরুষ, তারই পরপদ। তারপর হচ্ছে অব্যয় শব্দের পরে প্রথমে অ। ৫০টি বর্ণের মধ্যে অ পূর্ববর্ণ, তাই অব্যয় সমাসের পদ। তারপর হচ্ছে বহুব্রীহি শব্দের বহু দিয়ে অনেক কিছু বোঝায়। যেখানে বহু প্রধান, সেখানে আসলে কেউ প্রধান নয়, তাই বহুব্রীহি। এখানে হচ্ছে কোনো কিছু প্রধান নয়, মানে হচ্ছে বহুব্রীহি পদে কোনোটি ব্যবহৃত হবে না। পূর্বপদ পরপদ কোনোটিরই অর্থ প্রকাশ পাবে না, অন্য একটি অর্থ সাধারণত প্রকাশ পেয়ে থাকবে। তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের বিপরীত দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান আর বহুব্রীহি সমাসের কোনো পদই প্রধান নয়। এখানে তাহলে একটি প্রশ্ন রয়েছে, নিচের কোন সমাসের পরপদ প্রধান? নিচের কোন সমাস পরপদ প্রধান? নিচের হচ্ছে কর্মধায়, এটা অবশ্যই না, যেটি হচ্ছে তৎপুরুষ। এখানে উত্তম তৎপুরুষ হবে, কারণ ব্যাকরণবিদ দ্বিগু সমাস আসে তার মনে করেন। দ্বিগু সমাসের কাজ করা যায় কর্মধায় সমাস দিয়ে, আবার কর্মধায় সমাসের কাজ করা যায় তৎপুরুষ সমাস দিয়ে, তাই উত্তরটি সঠিক হবে তৎপুরুষ সমাস। তাহলে যে বিষয়টি আমি উল্লেখ করে বললাম, সমাস সাধারণত দুই দিকে। একটি হচ্ছে সমাস প্রধানত ৬ প্রকার, সমাস প্রধানত ৪ প্রকার। সমাস নতুন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে ৪ প্রকার, কিন্তু পুরাতন ব্যাকরণ অনুযায়ী সমাস হলো ৬ প্রকার। ৬ প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহিঃপ্রকাশ সমাস। নতুন সমাসে যেখানে রয়েছে কর্মধারয় সমাসে এই দ্বিগু সমাসটি যুক্ত করা হয়েছে, তাই সেখানে আরেকটি এবং বহিঃপ্রকাশ অব্যয় এগুলোর ভিতরে ব্যবহৃত করা হয়েছে।
যেগুলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারী তৎপুরুষ, বহির্ভূত, অব্যয়ী সমাস এগুলো প্রধান সমাস। আর আদি, নিত্য, অলোক ইত্যাদি অপ্রধার সমাস, দ্বন্দ্ব সমাস। এই বিষয়টিতে দুইটি সমাস আলোচনা করা হবে, যেটি হলো দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস। পরবর্তীতে চারটি যেটি রয়েছে কর্মধারী সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ী সমাস এবং বহির্ভূত সমাস, এই সমাসগুলো আলোচনা করা হয়ে থাকবে। তাহলে আমরা সর্বপ্রথম দেখতে চলেছি সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের অর্থ হচ্ছে সংঘাত বা মিলন। দ্বন্দ্ব অর্থ হচ্ছে সংঘাত বা মিলন। সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, জোড়া বা যুগল অর্থ গৃহীত। আর দ্বন্দ্ব সমাস মিলন সমাস। যে সমাসে প্রতিটি সমমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটি প্রধানভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য পায়। যেমন হচ্ছে সোনা, রূপা। সোনারও যেমন প্রাধান্য রয়েছে, রূপারও প্রাধান্য রয়েছে। দাওয়াত, কলম। কলম যেমন রয়েছে, দাওয়াত, কলম। তারপর হচ্ছে সোনা, রূপা ইত্যাদি। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসে পূর্বপদ ও পরপদ উভয় বজায় থাকে। তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাসের বাক্যে যেটি ব্যবহৃত হয় ও, এবং হচ্ছে আর, এই তিনটি অব্যয় ব্যবহৃত হয়ে থাকে। উচ্চারণের জন্য অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কার সমস্ত পদ পূর্বপদ ও পরপদের মাঝে একটি হাইফেন ব্যবহৃত হয়ে থাকে। পদ দুটি সমান বিভক্তি যুক্ত হয়ে থাকে। পদে যেমন এদিকে যদি একার বিভক্তি যুক্ত হয়ে থাকে, পরবর্তীতে একার যুক্ত বিভক্তি হয়ে থাকবে। দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের স্বল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে। দ্বন্দ্ব সমাসের স্বল্প স্বর বিশিষ্ট শব্দগুলো মানে স্বল্প, যেমন হচ্ছে সাত পূর্বে বসেছে, ধুতি হচ্ছে স্বল্প শব্দ, এটি হচ্ছে পূর্বে বসেছে। তারপর হচ্ছে সমস্ত পদের অপেক্ষাকৃত সম্মানিত বা স্ত্রীবাচক পদ ও পূর্বে বসে, যেমন হচ্ছে শিক্ষক, মা। স্ত্রীবাচক শিক্ষক, ছাত্র, মা, বাবা। সমস্ত পদ অপেক্ষা সম্মানিত বা স্ত্রীবাচক পদগুলো পূর্বে বসে থাকে। তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাস নয় যে কারণে ভাই, এখানে বড় ভাই, এখানে ভাইকে ইঙ্গিত করে বোঝানো হয়েছে, বড়কে বোঝানো হয়নি। এখানে চতুর, চালাক, চতুর, এখানে চতুর যে লোকটি, চালাকও সে লোকটি, তাই এখানে এই বাক্যটিও বোঝানো হয়েছে। নীল আকাশ, আমরা নীলকে আকাশ বলি না, কিন্তু আকাশকে অবশ্যই নীল বলে থাকি। নীল, আকাশকে দেখলেই নীল বলি। পরপদ আকাশ প্রাধান্য পেয়েছে, পূর্বপদ নীল। জজ সাহেব, যে ব্যক্তিটি জজ ছিলেন সে ব্যক্তিটি আবার সাহেব, তাই এখানেও ব্যক্তিকে বোঝানো হয়েছে। দ্বন্দ্ব সমাস যে কারণে ভাই বোন, যে একটি মেয়ে যেমন শুধু ভাইকে নয় একজন বোনকেও ইঙ্গিত করে বোঝানো হয়েছে, তাই ভাই বোন দুজনেই প্রাধান্য পেয়েছে। বন্ধুর পূর্বপদ ও পরপদ অবশ্যই আলাদা দুটি ব্যক্তিকে বোঝাবে। পূর্বপদ দিয়ে একজনকে বোঝাবে, আবার পরপদ দিয়ে অন্যজনকে বোঝাবে, তাই ভাই বোন আলাদা দুজন ব্যক্তি। পূর্বপদ ও পরপদ দুইটিরই প্রাধান্য থাকছে। পূর্বপদ ও পরপদ যেমন হচ্ছে ভাইয়ের যেমন প্রাধান্য থাকবে, বোনেরও তেমন প্রাধান্য থাকবে। এই দুইটিরই প্রাধান্য দেওয়া বোঝানো হয়েছে, ভাই ও বোনের কেউ কম নয়। তারপর হচ্ছে মা বাবা, এখানে শুধু মাকেই নয় বাবাকেও ইঙ্গিত করে হয়েছে, বাবা ও মা দুজনেই প্রাধান্য পেয়েছে, তাই এরা আলাদা দুজন ব্যক্তি। আশা করি তোমরা দ্বন্দ্ব সমাসের ব্যাপারটি অবশ্যই বুঝতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। দ্বন্দ্ব সমাসকে কয়েক সাধিত ভাগে ভাগ করা হয়। 1 নম্বর যেটি হচ্ছে মিলনার্থক শব্দযোজক হচ্ছে মা বাবা, মাসি পিসি, যাদের মধ্যে প্রায় কিছু মিল রয়েছে। মা বাবা
মাসি হচ্ছে মায়ের বোন, পিসি হচ্ছে বাবার বোন। জিন পরি, চা বিস্কুট, চায়ের সাথে বিস্কুটের যেমন একটি মিল রয়েছে। তারপর হচ্ছে বিরোধার্থক শব্দযোগ, দা কুমড়া, দা দিয়ে কুমড়া, এটি হচ্ছে দা কুমড়া। তারপর হচ্ছে বিপরীতার্থক, যেমন হচ্ছে একটি হচ্ছে ছেলে এবং হচ্ছে বুড়ো, লাভ লোকসান, জমা খরচ, ছোট বড়। সমার্থক শব্দ হচ্ছে হাট, যেখানে হাট সেখানেই বাজার বসে, যেখানেই ঘর রয়েছে সেখানেই দোয়ার রয়েছে, যেখানেই কল রয়েছে সেখানেই কারখানা, কলকারখানা। মোল্লা, মুলতি। তারপর হচ্ছে খাতা পত্র ইত্যাদি রয়েছেই। সম্বন্ধবাচক শব্দ, যেমন হচ্ছে মাতা পিতা, সম্বন্ধবাচক জয়া ও দম্পতি, জয়া দম্পতি। মাতা ও পিতা, মাতা পিতা, ভাই ও বোন, ভাই বোন। এই যেখানে যেমন দ্বন্দ্ব সমাসে কোনো সেই চিহ্নটি ব্যবহার করার জন্য হাইফেন ব্যবহার করতে হয়, এটি হচ্ছে হাইফেন। তারপর হচ্ছে অঙ্গবাচক, হাত পা, বুক কান, মাথা মুন্ডু, বুক পিঠ। তারপর হচ্ছে সংখ্যাবাচক হচ্ছে 7 17। এখানে পূর্বেই বলা হয়েছে যেটি কমবাচক সেটি পূর্বে বসবে, যেমন হচ্ছে 7 6 9 6। এটির বেলা একটু 19 20 হতে পারে সব কিছুতেই, যেমন হচ্ছে 19 20 7 17। প্রায় সমার্থক ও সমজর কাপড়, ধোয়া, পোকা মাকড়। তারপর হচ্ছে দয়া মায়া চাদর ইত্যাদি হচ্ছে সমচার। দুটো সর্বনাম যোগে, যাতা যাতা দাতা, যেখানে সেখানে, যে সে, তুমি তুমি আমি। তারপর হচ্ছে দুটো ক্রিয়াযোগে, দেখাশোনা, যাওয়া আসা, দেওয়া নেওয়া। দুটো ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য হচ্ছে কোনো কিছুর গুণ দোষ ইত্যাদি কিছু করা। ক্রিয়া হচ্ছে কাজ, কোনো একটি কাজ করবে এবং সেখানে তার একটি ভালো কিছু, ভালো বা খারাপ দিক করবে, যেমন হচ্ছে ধীরে সুস্থে, আগে পিছে, আকারে ইঙ্গিতে ইত্যাদি দ্বারা বোঝানো হয়েছে। 12 নম্বর হচ্ছে দুইটি বিশেষণের ভালো মন্দ কম, দুইটি বিশেষণ যোগ। বিশেষণ মানে হচ্ছে যেগুলো হচ্ছে দোষ গুণ ইত্যাদি, ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া। অমূলক দ্বন্দ্ব, যেখানে কোনো ধরনের বিভক্তি লোপ পাবে না, কোনো ধরনের বিভক্তি যদি থাকে তাহলে লোপ পাবে না। যেমন এখানে রয়েছে দেশে ও বিদেশে, এখানে দেশ ও বিদেশের মধ্যে কোনো বিভক্তি লোপ না পেয়ে আবার বসে গেছে দেশ ও বিদেশে, সেখানে ও উঠে গিয়ে হাইফেনটা ব্যবহৃত হয়ে এভাবেই বিভিন্ন ধরনের মায়ে ঝিয়ে, হাতে পায়ে, দুধে ভাতে ইত্যাদিভাবে ব্যবহৃত হয়েছে। এখানে কোনো ধরনের কি ব্যবহৃত হয়নি, বিভক্তি লোপ পায়নি। দ্বন্দ্ব সমাস এবং অলোক সমাস, দ্বন্দ্ব সমাস হাত ও পা, হাত পা, হাতে পায়ে ইত্যাদি। কিন্তু ছেলে ও মেয়ে এগুলো দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব হবে না, কারণ ছেলে ও মেয়ে শব্দে বিভক্তি নয়, এটা স্বাভাবিক, কেবল দ্বন্দ্ব সমাস হবে। তারপর হচ্ছে সাধারণ সমাস, একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলা হয়। একাধিক পদের একত্রে মানে হচ্ছে একাধিক পদের একত্রে অবস্থান দ্বন্দ্ব সমাস, যেমন কালি কলম, লতা পাতা। একশেষ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদে লোপ হয়, প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদে লোপ পায় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলা হয়। যেমন হচ্ছে সে, তুমি, তোমরা, তুমি আমি ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। যেগুলো রয়েছে বহুপদী দ্বন্দ্ব সমাস, 3 বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলা হয়। 3 বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী সমাস বলা হয়। সাহেব মানে হচ্ছে 3 বা এক বা একাধিক, যেগুলো 3 বা বহুপদী, যেমন হচ্ছে সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ কান চোখ, হাত পা নাক মুখ কান চোখ ইত্যাদি। তারপর হচ্ছে নিচে এগুলো ব্যবহৃত, আলো ছায়া, মাঠঘাট। আমি তুমি সে, আমরা, শাকসবজি জনমানব, কুশীনব। তারপর হচ্ছে বেশভূষা, চর্ব, তারপর হচ্ছে চর্য, তাল ও তমাল ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে এভাবে যেগুলো সমাস, দ্বন্দ্ব সমাসের সমাপ্তি হয়েছে। দ্বিগু সমাস, দ্বিগু শব্দের অর্থ হচ্ছে যেখানে ব্যবহৃত হয়েছে যা একটি শব্দ, অতএব একটি সমাসের পূর্বপদ অবশ্যই কোনো না কোনো সংখ্যা
বন্ধুরা, পূর্বপদ যদি কোনো সংখ্যা হয় তবে পরপদ ততবার মিলিত হয়েছে বোঝায়, তবে কোনো চিন্তা ছাড়াই দ্বিগু সমাস হবে। পূর্বপদ হচ্ছে কোনো সংখ্যা বোঝাবে এবং পরপদে হচ্ছে কোনো বিশেষ্য বোঝাবে। পূর্বপদ এবং পরপদ কোনো বিশেষ্য বা সংখ্যা বোঝানো হবে। পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর পরপদ হচ্ছে বিশেষ্য সংখ্যাবাচক শব্দ। সংখ্যায় যত দেওয়া থাকবে বিশেষ্য পদটি ঠিক ততবার মিলিত হবে এবং ততবার সমষ্টি বোঝাবে। এখানে যেমন বোঝানো হয়েছে চারটি রাস্তার মধ্যে বোঝানো হয়েছে, চারটি রাস্তার আলাদা করে নয়। যেখানে ব্যবহৃত হয়েছে চৌরাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, যেটি বোঝানো চৌরাস্তার দ্বিগু সমাস। দ্বিগু অর্থ হচ্ছে সমাহার বা সমষ্টি। সমাহার সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়। সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় পরপদ প্রাধান্য, তাকে বলা হয় দ্বিগু সমাস। দ্বিগু সমাস প্রথম পদটি সংখ্যাবাচক, প্রথম পদটি অবশ্যই সংখ্যাবাচক এবং পরপদটি বিশেষ্য হবে, কোনো কিছুর নাম ব্যবহৃত হবে। তারপর হচ্ছে সমস্ত পদটি দ্বারা সমষ্টি ও সমচার বোঝায়। এই সমস্ত পদটি একটি বিশেষ পদ হয়। যেমন হচ্ছে তিন কালের সমাহার ত্রিকাল, চৌরাস্তার সমাহার চৌরাস্তা। তারপর হচ্ছে সমাহার। তারপর হচ্ছে এখানে পরপদ বা কাল। পরপদ হচ্ছে কাল এবং সমস্ত পদ হলো ত্রিকাল, দুটোই বিশেষ্য। আবার পরপদ রাস্তা ও এসব চৌরাস্তা দুটোই বিশেষ্য পদ। নিচে আরও কিছু যেগুলো দেওয়া হলো। দু আনার সমাহার। প্রত্যেকটি জিনিসের পরে কিন্তু দ্বিগু সমাসের একটি জিনিস যেটি রয়েছে, প্রতিটি চিহ্নিত করার জন্য বা চিনার উপায় হচ্ছে প্রতিটি সমাসের পর বা প্রতিটি পদের পর সেখানে সমাহার ব্যবহৃত হয়েছে। যেমন হচ্ছে দু আনার সমাহার, দু আনা, তিন আনা, তিন মাথার সমাহার ত্রিমাথা, তিন ফলার সমাহার ত্রিফলা, তিন পদের সমাহার ত্রিপদী, তিন রথের সমাহার ত্রিরথী ইত্যাদি সমাহার ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ব্যাস বাক্য এবং সমস্ত বাক্য। আনা, আনি, পদ, পদী, শের, সুরি, অব্দ, অব্দি, বর্ষ, বার্ষিকী, বট, বটি, নদ, নদী ইত্যাদি। তিন বাহুর সমাহার, এটি হচ্ছে ত্রিভুজ। চতুর্বাহুর সমাহার চতুর্ভুজ। ওপরে ত্রিভুজ ও চতুর্ভুজ দ্বিগু সমাস, কিন্তু চারভুজের ক্ষেত্রে চতুর্ভুজ এভাবে ব্যাস বাক্য থাকলে তা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। অতএব নিপতনে সিদ্ধ দ্বিগু সমাস হচ্ছে দুইটি। নিপতনে সিদ্ধ সমাস হচ্ছে কয়টি? দুইটি। একটা হচ্ছে পঞ্চবটি আর একটা হচ্ছে পঞ্চনদ। একটি হলো পঞ্চবটি এবং আরেকটি হচ্ছে পঞ্চনদ। পঞ্চবটের সমাহার হচ্ছে পঞ্চবটি। এটাই হলো দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস।